আচ্ছা, একটা দেশের জন্য সবচেয়ে জরুরি দলিল কোনটা হতে পারে বলুন তো? সেটা হলো অবশ্যই দেশের সংবিধান। আসলে এটা কিন্তু শুধু কিছু নিয়মকানুনের বই না, এটা হলো একটা জাতির আত্মা, তার সব স্বপ্ন, সব আকাঙ্ক্ষার একটা প্রতিচ্ছবি। তো চলুন, আজ আমরা আমাদের বাংলাদেশের সেই মূল ভিত্তি, সেই দলিলের গভীরে একটু ডুব দেই। আর এই দলিলের শুরুটাই হয় কি দিয়ে জানেন? কয়েকটা অসাধারণ শক্তিশালী শব্দ দিয়ে। আমরা বাংলাদেশের জনগণ। ভাবুন একবার, এই কথাগুলোই কিন্তু বলে দেয় যে এই সংবিধান কোনো রাজা বাদশাহ বা শাসকের হুকুমে তৈরি হয়নি। এর উৎস, এর শেকড় হলো এই দেশের সাধারণ মানুষ। মানে আসল ক্ষমতাটা কিন্তু তাদেরই হাতে। তো এই দলিলটা এলো কোত্থেকে, এর উৎসটা কোথায়? সেটা জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে, সেই সংগ্রামের দিনগুলোতে। কারণ দেখুন, এই সংবিধান তো আর এমনি এমনি আকাশ থেকে পড়েনি, তাই না? এর জন্ম হয়েছে একটা রক্তক্ষয়ী সংগ্রামের ভেতর দিয়ে। এর প্রত্যেকটা শব্দে, প্রত্যেকটা লাইনে জড়িয়ে আছে আমাদের ১৯৭১-এর সেই মহান মুক্তিযুদ্ধের স্মৃতি। এই যে স্লাইডে তারিখগুলো দেখা যাচ্ছে, এগুলো একটু খেয়াল করুন। ব্যাপারটা কিন্তু অবিশ্বাস্য। একটা যুদ্ধবিধ্বস্ত দেশ স্বাধীনতার ১ বছরেরও কম সময়ের মধ্যে নিজেদের জন্য একটা পূর্ণাঙ্গ সংবিধান তৈরি করে ফেলেছিল। ভাবা যায়? ২৬শে মার্চ স্বাধীনতার ঘোষণা হলো, তারপর সেই বছরই ৪ঠা নভেম্বর গণপরিষদেটা পাশ হলো, আর ঠিক পরের বছর আমাদের বিজয় দিবসে, মানে ১৬ই ডিসেম্বর, এটা পুরোপুরি কার্যকর হয়ে গেল। প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা তারিখ ভীষণ গুরুত্বপূর্ণ। আর যে সংগ্রামের কথা আমরা বলছিলাম, যে সংগ্রামের ফলে আমরা স্বাধীনতা পেলাম, তার পেছনে শক্তি হিসাবে কাজ করেছিল চারটা বড় আদর্শ। আমাদের সংবিধানের প্রস্তাবনাতেই বলা আছে এই ৪টি মূলনীতির কথা: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা। সত্যি বলতে এই ৪টা পিলারের উপরেই কিন্তু একটা শোষণহীন, গণতান্ত্রিক আর অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্নটা দাঁড় করানো হয়েছিল। আচ্ছা, এই আদর্শগুলো তো ঠিক হলো, কিন্তু এগুলোর উপর ভিত্তি করে একটা নতুন দেশের পরিচয়, তার আইডেন্টিটি, সেটা কিভাবে ঠিক করা হলো? সংবিধানের প্রথম ভাগটা, মানে পার্ট 1, ঠিক এই কাজটাই করে। এটা আমাদের দেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে একটা সংজ্ঞা দেয়, একটা পরিচয় দেয়। একদম শুরুতেই, মানে সংবিধানের ১ নম্বর অনুচ্ছেদেই খুব পরিষ্কার করে বলে দেয়া হয়েছে যে বাংলাদেশ হবে একটা একক, স্বাধীন আর সার্বভৌম প্রজাতন্ত্র, আর এর নাম হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এই যে গণপ্রজাতন্ত্র শব্দটা, এটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। গণ মানে জনগণ, মানে এই রাষ্ট্রটা হলো জনগণের। যে কোনো দেশের পরিচয়ের জন্য কিন্তু তার প্রতীক বা সিম্বলগুলো অনেক জরুরি, তাই না? এই যেমন আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের জাতীয় পতাকা, আমাদের রাষ্ট্রভাষা বাংলা, এই সবগুলোই কিন্তু সাংবিধানিকভাবেই ঠিক করে দেওয়া হয়েছে। আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখুন, ইসলামকে রাষ্ট্রধর্মের মর্যাদা দেওয়া হলেও সংবিধানে কিন্তু এটাও খুব পরিষ্কার করে বলা আছে যে অন্য সব ধর্মের মানুষও সমান মর্যাদা আর অধিকার পাবে। এটা একটা দারুণ ব্যালেন্স। সংবিধান এখানে কিন্তু একটা বেশ মজার আবার খুব সূক্ষ্ম একটা পার্থক্য তৈরি করেছে। ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই দেশের নাগরিক বা সিটিজেন হিসেবে আমাদের সকলের পরিচয় হল বাংলাদেশী, আর জাতি বা নেশন হিসেবে আমাদের পরিচয় হল বাঙালি। তার মানে আমাদের নাগরিক পরিচয় আর আমাদের জাতিগত পরিচয়ের মধ্যে একটা স্পষ্ট লাইন টানা হয়েছে। তো পরিচয়ের পর্ব শেষ, এবার চলুন সংবিধানের দ্বিতীয় ভাগে যাওয়া যাক। এই অংশটা খুব ইন্টারেস্টিং। এটাকে বলা যেতে পারে রাষ্ট্রের একটা টু ডু লিস্টের মতো। মানে রাষ্ট্র কি করার চেষ্টা করবে তার একটা গাইডলাইন। এগুলো কিন্তু কোনো কড়া আইন না, বরং দেশ চালানোর জন্য একটা কম্পাসের মতো, যেটা সঠিক দিক নির্দেশনা দেয়। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা পরিষ্কার করা হয়েছে: রাষ্ট্র পরিচালনার মূলনীতি আর জনগণের মৌলিক অধিকার। ব্যাপারটা একটু সহজ করে বলি। মূলনীতিগুলো হলো রাষ্ট্রের স্বপ্ন বা লক্ষ্য, যা সে পূরণ করার চেষ্টা করবে। কিন্তু মৌলিক অধিকার, ওটা হলো প্রত্যেক নাগরিকের জন্য একটা আইনগত গ্যারান্টি। এটা যদি কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে সোজা আদালতে যাওয়া যাবে। মানে একটা হলো রাষ্ট্রের কি করা উচিত তার তালিকা, আর অন্যটা হলো নাগরিকের কি পেতেই হবে তার রক্ষা কবচ। তাহলে এই যে রাষ্ট্রের লক্ষ্যের কথা বললাম, সেগুলো আসলে কি? রাষ্ট্র কি করার প্রতিশ্রুতি দিচ্ছে? যেমন ধরুন, কৃষক আর শ্রমিকদের সব রকম শোষণ থেকে মুক্তি দেওয়া, সবার জন্য খাবার, কাপড়, বাসস্থান, শিক্ষা আর চিকিৎসার ব্যবস্থা করা, সব বাচ্চার জন্য ফ্রি আর বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা, সবার জন্য সমান সুযোগ তৈরি করা, আর বিচার বিভাগকে সরকারের নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ আলাদা রাখা। এই সবগুলো মিলেই কিন্তু একটা ভালো কল্যাণকর রাষ্ট্রের স্বপ্ন দেখা হয়। আচ্ছা, রাষ্ট্রের করণীয় তালিকা তো দেখলাম। এবার আসা যাক সংবিধানের সেই অংশে যেটা সরাসরি আমাদের সবার সাথে, মানে জনগণের সাথে যুক্ত, আর সেটা হলো মৌলিক অধিকার।
এটাকে বলতে পারেন প্রত্যেক নাগরিকের জন্য একটা অদৃশ্য বর্ম বা শিল্ড, যেটা রাষ্ট্র চাইলেও ভাঙতে পারে না বা কেড়ে নিতে পারে না। এই মৌলিক অধিকারগুলোর মধ্যে একদম প্রথমেই যেটার কথা আসে সেটা হলো সমতার অধিকার। এর মূল কথাটা খুবই সহজ আর শক্তিশালী। আইনের চোখে, দেশের চোখে আমরা সবাই সমান। আর এই আইডিয়াটাকেই প্রতিষ্ঠা করছে আমাদের সংবিধানের ২৭ নম্বর অনুচ্ছেদ। কি বলছে সেখানে? সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। এটাই কিন্তু গণতন্ত্রের আসল ভিত্তি। ধনী না গরিব, নারী না পুরুষ, পরিচয় যাই হোক না কেন, আইনের সামনে সবাই এক। আর ঠিক তার পরের অনুচ্ছেদ মানে ২৮ নম্বর অনুচ্ছেদ এই সমতার ধারণাটাকে আরও এক ধাপে গিয়ে নিয়ে গেছে। এখানে পরিষ্কার বলা আছে, রাষ্ট্র শুধু ধর্ম, গোষ্ঠী, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের সাথে কোনো রকম বৈষম্য করতে পারবে না। ভাবুন তো, এটা কত বড় একটা সুরক্ষা। তো সমতার কথা তো গেল, এর পাশাপাশি সংবিধান আমাদের বেশ কিছু জরুরি স্বাধীনতা বা ফ্রিডমের গ্যারান্টিও দিয়েছে। একজন মুক্ত মানুষ হিসেবে বেড়ে ওঠার জন্য, নিজের বিকাশ ঘটানোর জন্য এই স্বাধীনতাগুলো কিন্তু অপরিহার্য। এই স্লাইডে এক নজরে দেখে নেওয়া যাক কি কি সেই স্বাধীনতা, যেমন বাংলাদেশের ভেতরে যে কোনো জায়গায় স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, শান্তিপূর্ণভাবে কোনো অস্ত্রশস্ত্র ছাড়া একসাথে হওয়ার বা সমাবেশ করার অধিকার, নিজেদের পছন্দ মতো সংগঠন বা ইউনিয়ন বানানোর স্বাধীনতা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণগুলোর একটা, নিজের চিন্তা, বিবেক আর কথা বলার স্বাধীনতা। শুধু তাই না, যে কোনো বৈধ পেশা বেছে নেওয়ার অধিকার এবং নিজের ধর্ম পালন করার বা প্রচার করার স্বাধীনতাও এর মধ্যেই পড়ে। তবে এই সব অধিকার আর স্বাধীনতার মধ্যে সম্ভবত সবচেয়ে মৌলিক, সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকারটা হল জীবন আর ব্যক্তি স্বাধীনতার অধিকার। এই অধিকারটাই রাষ্ট্রকে তার খেয়াল খুশি মতো কোনো নাগরিকের জীবন বা স্বাধীনতা কেড়ে নেওয়া থেকে আটকে রাখে। ৩২ নম্বর অনুচ্ছেদের এই লাইনটা খেয়াল করুন। আইনানুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তির স্বাধীনতা হইতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাইবে না। এই যে আইনানুযায়ী ব্যতীত কথাটা, এটা ভীষণ শক্তিশালী। এর সোজা মানে হল দেশের আইন মেনে সঠিক পদ্ধতি ছাড়া কারো জীবন বা স্বাধীনতা কেড়ে নেওয়া যাবে না। এটা যে কোনো রকম স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে একটা বিশাল বড় রক্ষা কবচ। আচ্ছা, এতক্ষণ তো আমরা অধিকার, স্বাধীনতা আর রাষ্ট্রের দায়িত্ব নিয়ে কথা বললাম। এবার আমরা দেখব এই পুরো সিস্টেমের আসল শক্তিটা কোথায়। কেন এই সংবিধানকে বলা হয় দেশের সর্বোচ্চ আইন বা সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড? এখানে একটা খুব স্বাভাবিক প্রশ্ন মাথায় আসতে পারে, তাই না? ধরুন সংসদ এমন একটা আইন বানালো যেটা আমাদের কোনো একটা মৌলিক অধিকারের বিরুদ্ধে যাচ্ছে, তখন কি হবে? সংবিধান কি তখন চুপ করে থাকবে? একদমই না। এর উত্তরটা আমাদের সংবিধানের ৭ নম্বর অনুচ্ছেদেই একেবারে পরিষ্কার করে দেওয়া আছে। সেখানে বলা হয়েছে, এই সংবিধানই হল দেশের সর্বোচ্চ আইন। আর অন্য কোনো আইন যদি এর সাথে না মেলে, মানে অসামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে সেই আইনের ঠিক যতখানি অংশ মিলবে না, ততখানি বাতিল হয়ে যাবে। ব্যাস, এইটাই হলো সাংবিধানিক সুপ্রিমেসি বা আধিপত্য। আর শেষ পর্যন্ত সংবিধান আমাদের সেই একদম শুরুর কথাটাতে আবার ফিরিয়ে নিয়ে আসে। এই দেশের, এই প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক হল জনগণ, আর জনগণের হয়ে সেই ক্ষমতা ব্যবহার করা হবে শুধুমাত্র এই সংবিধানের নিয়ম মেনে। তার মানেটা কি দাঁড়ালো? সরকার হোক, সংসদ হোক বা আদালত, সবাই এই সংবিধানের অধীন, কেউই এর ওপরে নয়। দেখুন, সংবিধান আমাদের একটা অসাধারণ ফ্রেমওয়ার্ক বা কাঠামো তো দিয়ে দিয়েছে, কিন্তু এই মহান কথাগুলো শুধু বইয়ের পাতায় থাকলেই তো চলবে না, তাই না? আসল প্রশ্নটা হলো, আমরা এদেশের নাগরিকেরা আমাদের প্রতিদিনের জীবনে এর চেতনাটাকে কিভাবে বাঁচিয়ে রাখব, কিভাবে এর সম্মান রক্ষা করব? এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমাদের সবাইকেই খুঁজে বের করতে হবে।